সমস্ত স্টুডেন্টকে আমার আন্তরিক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং বাড়িতেই আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জীবনবিজ্ঞানের অভিব্যক্তি ও অভিযোজন। এই বিষয়ে বলে রাখি, প্রথমে অভিব্যক্তি কথাটি এসেছে ল্যাটিন শব্দ ইভলভেরি থেকে। ইভলভেরি থেকে কথাটি এসছে ইভলিউশন, যার অর্থ হচ্ছে ক্রম বিকাশ। ক্রমবিকাশ মানে আমরা এখানে জীবের ক্রমবিকাশ সম্পর্কে বলবো। অর্থাৎ জীবের ক্রমবিকাশ সম্পর্কে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সরলতম জীব থেকে জটিলতর জীবের সৃষ্টি। বিজ্ঞানী আলেকজান্ডার আই ওপারিন সর্বপ্রথম 1924 খ্রিস্টাব্দে জীবের সৃষ্টি সম্পর্কে একটি মত প্রকাশ করে গেছেন, যেটাকে আমরা ওপারিন মতবাদ নামে জানি। একই রকম মতবাদ বিজ্ঞানী হ্যালডেন 1928 খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন। এই দুটি মতবাদকে একত্রে আমরা বলবো ওপারিন এবং হ্যালডেন মতবাদ। এবার আমরা জানব জীবনের উৎপত্তির বিভিন্ন পর্যায়গুলি কি কি। জীবনের উৎপত্তির বিভিন্ন পর্যায়গুলিকে আমরা সামগ্রিকভাবে 4টি স্টেজে ভাগ করেছি। প্রথম পর্যায় হচ্ছে পৃথিবীর উৎপত্তি ও তার প্রাচীন পরিবেশ। দ্বিতীয় হচ্ছে জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি। তৃতীয় হচ্ছে জৈবিক বিবর্তন বা বায়োজেনি। আর সর্বশেষ প্রক্রিয়াটি হচ্ছে বা ধাপটি হচ্ছে ইউক্যারিওটিক কোষের আবির্ভাব। এখানে আমরা প্রথমে জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি এবং বায়োজেনি সম্পর্কে একটুখানি বলে রাখি। কেমোজেনি কথাটা এসছে কেমিক্যালস থেকে, মানে কেমো কথাটা কেমিক্যালস সঙ্গে সম্পর্কিত। জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি বলতে আমরা এখানে বুঝি যে প্রক্রিয়ায় কোনো কেমিক্যালস বা রাসায়নিক পদার্থ থেকে জীবনের উৎপত্তি হয়েছে সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কেমোজেনি। আর বায়োজেনি কথাটা এসছে জৈবিকের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ জীবজ। অর্থাৎ কোনো আদি জীবজ কোনো কোষ থেকে যা বর্তমানে বহুকোষী জীবের যে সৃষ্টি হয়েছে সেই টোটাল প্রক্রিয়াটাকে আমরা এক কথায় বলবো কি বায়োজেনি। কেমোজেনি এবং বায়োজেনি সম্পর্কে আমরা সবিস্তারে আলোচনা করব, তবে তার আগে আমরা এই 4টি ধাপ সম্পর্কে একটুখানি জেনে নিই। প্রথম ধাপটি হচ্ছে পৃথিবীর উৎপত্তি ও তার প্রাচীন পরিবেশ। এই ধাপটি সম্পর্কে আমরা জানব। এটি সেই সময়কার কথা বলা হচ্ছে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল, অর্থাৎ আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে। 460 কোটি বছর আগে পৃথিবী ছিল গ্যাসীয় পুঞ্জ এবং বিভিন্ন রকম তেজস্ক্রিয় পদার্থের একটি ঘনীভূত অবস্থা। অর্থাৎ পৃথিবী ছিল গ্যাসীয় এবং তেজস্ক্রিয় পদার্থের একটি পুঞ্জীভূত অবস্থা। সেই সময় পৃথিবীর তাপমাত্রা ছিল প্রায় 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই সময় তাহলে পৃথিবীর তাপমাত্রা ছিল 5000 থেকে প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই সময় পৃথিবীর অভ্যন্তরীণ চাপ এবং বিভিন্ন রকম তেজস্ক্রিয় পদার্থের বিক্রিয়ার ফলে পৃথিবীতে অবস্থানকারী বিভিন্ন মৌলগুলি, কিন্তু সেই সময়ে কোনো পদার্থই যৌগিক অবস্থানে ছিল না, তারা সবাই মৌলিক অবস্থানে ছিল। তখন কি হয়েছিল, পৃথিবীর অভ্যন্তরীণ চাপ এবং তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতির ফলে পৃথিবীতে অবস্থানকারী বিভিন্ন পদার্থগুলি গলতে শুরু করে এবং যে পদার্থগুলি অপেক্ষাকৃত ভারী, আমরা জানি যেগুলি ভারী হয় সেটি সাধারণত বায়ুর মাধ্যমে দ্রুত নিচের দিকে পড়ে। অর্থাৎ ভারী পদার্থগুলি হচ্ছে যেমন হচ্ছে লোহা, নিকেল, এগুলি কোথায় অবস্থান করছিল, পৃথিবীর কেন্দ্রে। তাহলে সব থেকে ভারী ধাতুগুলো হচ্ছে লোহা,
নিকেল এগুলি পৃথিবীর কোথায় অবস্থান করছিল? কেন্দ্রের দিকে। এবার অপেক্ষাকৃত হালকা ধাতু হচ্ছে যেমন অ্যালুমিনিয়াম, এটি কোথায় অবস্থান করছে? পৃথিবীর মাঝের স্তরে। আর সর্বাপেক্ষা হালকা মৌলগুলো অবস্থান করছে পৃথিবীর পৃষ্ঠে। হালকা মৌলগুলি কি কি? নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, এছাড়াও হিলিয়াম। এই সমস্ত মৌলিক পদার্থগুলো বা অ্যাটমগুলো সেই সময় পৃথিবী পৃষ্ঠে অবস্থান করছিল। পৃথিবী পৃষ্ঠে অবস্থান করছিল। এখানে একটা জিনিস ফলো করবে, পৃথিবী সৃষ্টির আদি অবস্থানে কিন্তু কোনো রকম অক্সিজেন ছিল না। এই সময়। তার পরিবর্তে কি কি ছিল? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম, এই সমস্ত মৌলগুলো তখন ছিল। অর্থাৎ পৃথিবীর প্রাচীন উৎপত্তি কিভাবে হয়েছিল এবং তার প্রাচীন পরিবেশে কি কি উপাদানগুলি ছিল সেটা আমরা মোটামুটি জানলাম। এবার দ্বিতীয় ধাপটি হচ্ছে জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি। ওই যে আগে বললাম কেমোজেনি কথাটা এসছে কেমিক্যালস থেকে বা রাসায়নিক পদার্থ থেকে। অর্থাৎ যে প্রক্রিয়াতে রাসায়নিক পদার্থগুলি পরস্পরের সাথে বিক্রিয়ার মাধ্যমে জীবনের আদিরূপ বা নিউক্লিক অ্যাসিড সৃষ্টি করেছে, সেই টোটাল প্রক্রিয়াটাকে আমরা এক কথায় বলবো কি? কেমোজেনি। এক কথায় আমরা বলবো সেটা কি? কেমোজেনি। এই কেমোজেনি সম্পর্কে আমরা এখানে ওপারিন এবং হ্যালডেনের তত্ত্বের মাধ্যমে কেমোজেনি প্রক্রিয়াটা আলোচনা করব। তাহলে কেমোজেনি প্রক্রিয়ার প্রথম যে পর্যায় সেটা হচ্ছে গরম তরল স্যুপ। আমরা এর আগে পূর্বের পৃষ্ঠায় পড়েছি যে প্রাচীন পরিবেশে যে সমস্ত পদার্থগুলো ছিল সেগুলো সব মৌলিকভাবে অবস্থান করছিল, মৌল হিসাবে ছিল, কেউ কিন্তু কোনো রকম যৌগ হিসাবে ছিল না। এবার কেমোজেনি প্রক্রিয়ার যে প্রথম যে পর্যায় সেটা হচ্ছে গরম তরল স্যুপ। এই প্রক্রিয়াতে প্রথমে যে মৌলগুলি ছিল, যেমন প্রথম মৌলগুলি কি কি ছিল? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম, এই সমস্ত মৌলগুলো কি হলো? এখন পরস্পরের সাথে বিক্রিয়া করে বিভিন্ন রকম যৌগ তৈরি করলো। কি হলো? পরস্পরের সাথে বিক্রিয়া করে বিভিন্ন রকম যৌগ তৈরি করলো। যৌগগুলি কি কি? যৌগগুলি হলো মিথেন, জলীয় বাষ্প বা জল, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, এছাড়াও হাইড্রোজেন সায়ানাইড। তাহলে যে মৌলগুলো ছিল তারা এখন কি হয়েছে? পরস্পরের সাথে বিক্রিয়া করে বিভিন্ন রকম যৌগে রূপান্তরিত হয়েছে। এই যৌগগুলি তখন কিন্তু বায়ুমণ্ডলে অবস্থান করছে। এই সময় কি হচ্ছে? যে জলীয় বাষ্প, এখানে জল এবং জলের সাথে বিভিন্ন রকম জলীয় বাষ্প সেই সময় বায়ুমণ্ডলে অবস্থান করছিল। কি হচ্ছিল? এই জলীয় বাষ্পগুলো পরস্পরের সাথে ঘনীভূত হয়ে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে পৃথিবী পৃষ্ঠে বৃষ্টির মাধ্যমে নেমে আসলো এবং তার সাথে মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড, অ্যামোনিয়া, এই সমস্ত যৌগগুলোকেও পৃথিবী পৃষ্ঠে নিয়ে আসলো বৃষ্টির মাধ্যমে। এই সময় কিন্তু পৃথিবীর তাপমাত্রা 6000 থেকে প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে এসেছিল এবং এই তাপমাত্রা যখন কমছিল তখন পৃথিবীর আকৃতির বিভিন্ন রকম পরিবর্তন হচ্ছিল। অর্থাৎ যখন পৃথিবী 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল, তারপর থেকে যখন পৃথিবীর তাপমাত্রা কমতে থাকে তখন পৃথিবীর আকৃতি তরল থেকে ক্রমশ কাঠিন্যের দিকে যায়, অর্থাৎ কঠিন বস্তুতে পরিণত হতে থাকে। এবং এই যখন কঠিন বস্তুতে পরিণত হতে থাকে তখন পৃথিবী তার আহ্নিক গতির ফলে বিভিন্ন রকম আকৃতির সৃষ্টি হয়। পাহাড়, পর্বত, নদী, নালা সৃষ্টি হয়েছিল বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেনের মতে। এবং এই সময় অর্থাৎ কেমোজেনি প্রক্রিয়াতে প্রথম পর্যায়ে বৃষ্টির জলের মাধ্যমে এই সমস্ত যৌগগুলো পৃথিবী পৃষ্ঠে নেমে এসেছিল এবং যেগুলো নদী, নালা, খাল, বিল তৈরি হয়েছিল সেগুলিতে জল দ্বারা পরিপূর্ণ হলো এবং সৃষ্টি হলো সমুদ্র। কিন্তু যেহেতু পৃথিবীর তাপমাত্রা তখন 1000 ডিগ্রি সেন্টিগ্রেড আছে,
তাই তখন কি হয়েছিল, সমুদ্রের জলগুলো সব ফুটছিল এবং এই ফুটন্ত জলে এই সমস্ত জৈব যৌগগুলো অবস্থান করছিল। বিজ্ঞানী হ্যালডেন এই জৈব যৌগগুলোকে ফুটন্ত জলের মধ্যে অবস্থান করছিল বলে এগুলোকে কি নাম দিয়েছিল, গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ। এবার দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে, দ্বিতীয় পর্যায়ে সরল জৈব যৌগ। মনে করা হচ্ছে মিথেন। মিথেনই প্রথম পদার্থ বা প্রথম উপাদান যা অন্যান্য যৌগের সাথে বিক্রিয়া করে সাধারণত সরল জৈব যৌগ সৃষ্টি করেছিল। সরল জৈব যৌগগুলি কি ছিল? সরল জৈব যৌগগুলো ছিল অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এছাড়াও কি তৈরি করেছিল, নাইট্রোজেন বেস, এগুলো সব কি ছিল, সরল জৈব যৌগ। মিথেন, ইথিলিন এগুলি কিন্তু সব হাইড্রোকার্বন যৌগ ছিল। এই হাইড্রোকার্বন যৌগগুলো পরে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রক্সি যৌগ বা অ্যালডিহাইড, কিটোন এই সমস্ত উপাদানগুলি তৈরি করেছিল। এগুলো কিন্তু সব ছিল সরল জৈব যৌগ এবং তখন এগুলো সমুদ্রের ফুটন্ত জলেই অবস্থান করছিল। এবার কি হচ্ছে, এই সমস্ত সরল জৈব যৌগগুলো পরস্পরের সঙ্গে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে অপেক্ষাকৃত জটিল জৈব যৌগ সৃষ্টি করলো। যেমন এই যে অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অ্যামাইনো অ্যাসিড চেন তৈরি করলো, যেটাকে আমরা প্রোটিন বলে জানি। এরপর কি আছে, ফ্যাটি অ্যাসিডের সাথে গ্লিসারল যুক্ত হলো, তৈরি করলো স্নেহ পদার্থ বা লিপিড তৈরি করলো। এগুলো হলো কি, সব জটিল জৈব যৌগ। এগুলো সমুদ্রের ফুটন্ত জলে কিন্তু তখনও অবস্থান করছিল। আমরা এখানে একটা ছবি এঁকে বোঝাচ্ছি। এই সমস্ত জটিল যৌগগুলো সাধারণত সমুদ্রের জলে ইতস্ততভাবে ছড়িয়ে ছিটিয়েছিল। এগুলো সব ছড়িয়ে ছিটিয়েছিল। পরবর্তীকালে তারা পরস্পরের মধ্যে পুঞ্জীভূত হতে থাকলো, অর্থাৎ পরস্পরের সঙ্গে যুক্ত হতে থাকলো। কোনগুলো? এই সমস্ত জটিল জৈব যৌগগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি বড় দানার সৃষ্টি করলো, যেগুলিকে বিজ্ঞানী ওপারিন নাম দিয়েছেন। কি নাম দিয়েছেন? কোয়াসার্ভেট। এই যে কোয়াসার্ভেট ড্রপলেটস বা কোয়াসার্ভেট বিন্দু। এই যে ইতস্ততভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে সমস্ত জৈব যৌগগুলো তার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যেটা তৈরি করেছিল, সেটাকে বিজ্ঞানী ওপারিন নাম দিয়েছিল কি, কোয়াসার্ভেট ড্রপলেটস বা কোয়াসার্ভেট বিন্দু। বিজ্ঞানী ফক্স এই উপাদানগুলোকেই নাম দিয়েছিলেন মাইক্রোস্ফিয়ার। এই মাইক্রোস্ফিয়ার কিন্তু দ্বিস্তরীয় পর্দা দ্বারা আবৃত ছিল। এই মাইক্রোস্ফিয়ার যে উপাদানগুলি, সেগুলি সাধারণত কি, দ্বিস্তরীয় পর্দা দ্বারা আবৃত ছিল, অর্থাৎ প্রোটিনের একটি স্তর সৃষ্টি হয়েছিল। এইবার যে প্রোটিনের যে দ্বিস্তরীয় আবরণ, এইটা পরবর্তীকালে সাধারণত প্রতিলিপি গঠনের ক্ষমতা ফিরে পায়, অর্থাৎ এটি নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারছে। তখন এটাকে বলা হচ্ছে প্রাথমিক কোষ বা প্রোটোসেল, বা আমরা এটাকে প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট হিসেবে জানি। তার পরবর্তী পর্যায়ে কি হচ্ছে, এই যে প্রাথমিক কোষ, এই কোষের মধ্যে এই সমস্ত বিভিন্ন রকম জটিল জৈব যৌগগুলো, অর্থাৎ প্রোটিন, স্নেহ পদার্থ, এগুলো পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে কি, নিউক্লিওটাইড। এগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে তৈরি করছে নিউক্লিওটাইড। পরবর্তীকালে একাধিক নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে যুক্ত হলো এবং তৈরি করলো নিউক্লিক অ্যাসিড। কি তৈরি করলো? নিউক্লিক অ্যাসিড।
আমরা জানি নিউক্লিক অ্যাসিড সাধারণত দুই রকমের, একটা ডিএনএ, একটা আরএনএ। অর্থাৎ প্রাথমিক কোষের মধ্যে এইবারটা যখন নিউক্লিক অ্যাসিড অবস্থান করছে তখন সেই প্রাথমিক কোষ বা প্রোটোবায়নকে আমরা বলছি কোষ বা প্রকৃত কোষ। প্রকৃত কোষ বলবো না, এটাও কোষের আদি অবস্থান, অর্থাৎ এটি একটি প্রোক্যারিওটিক কোষ। এই কোষটি কি? একটি প্রোক্যারিওটিক কোষ। ঠিক আছে। বিজ্ঞানী মিলার এবং উড়ে একটি পরীক্ষার দ্বারা প্রমাণ করে দেখিয়েছেন যে কিভাবে পৃথিবীতে জীবনের সৃষ্টি হয়েছে। তারা তাদের এই পরীক্ষাটা করেছিলেন পরীক্ষাগারে, এবং পরীক্ষাগারে তেনারা পৃথিবীর প্রাচীন যে জলবায়ু বা প্রাচীন যে আবহাওয়া সেটি সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। তাদের পরীক্ষায় দুটি টিউব রাখা আছে। প্রথমটাতে মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প, হাইড্রোজেন তেনারা রেখেছিলেন এবং এখানের সঙ্গে এই জায়গায় যুক্ত করেছিলেন ইলেকট্রোড। এই সময় প্রায় ৭৫,০০০ ভোল্ট তাপমাত্রা এখানে ব্যবহার করেছিলেন। এবং তেনারা দেখিয়েছিলেন যে পরীক্ষাগারে এই রকম তড়িৎ প্রবাহের সম্মুখীন যদি মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প এবং হাইড্রোজেন হয়, তার ফলে বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হতে পারে, যেমন অ্যালানিন, গ্লাইসিন সৃষ্টি হয়। এছাড়াও বিভিন্ন রকম জটিল জৈব যৌগ সৃষ্টি হয়। জটিল জৈব যৌগ সৃষ্টি হয় যা পৃথিবীতে প্রাণের সৃষ্টির আদি রূপ। অর্থাৎ তারা এই পরীক্ষার দ্বারা প্রমাণ করেছিলেন যে পৃথিবীতে যখন জীবের সৃষ্টি হয়েছিল সেই সময় পৃথিবীর জলীয় বাষ্পতে এই সমস্ত উপাদানগুলি ছিল এবং সেগুলো ভয়ঙ্কর বৈদ্যুতিক বিচ্ছুরণের সম্মুখীন হয়েছিল এবং তা থেকে বিভিন্ন রকম জৈব যৌগ সৃষ্টি হয়েছিল যা ছিল প্রাণের সৃষ্টির আদি রূপ। কালক্রমে বিভিন্ন রকম নিউক্লিয় বস্তু প্রোটিন আবরণের মধ্যে আশ্রয় নেয় এবং পরে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের চারিদিকে প্রাচীর গঠিত হয়ে কোষ তৈরি করে। কিন্তু প্রাথমিক দিকে যে কোষটি সৃষ্টি হয়েছিল সেই কোষটির মধ্যে যে সমস্ত কোষীয় উপাদান বা অঙ্গাণুগুলি ছিল সেগুলি ছিল সম্পূর্ণরূপে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারা সংঘবদ্ধ ছিল না, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই কোষকে আমরা বলি প্রোক্যারিওটিক কোষ। কি বলবো আমরা? প্রোক্যারিওটিক কোষ। পরবর্তীকালে এই সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো নির্দিষ্ট পর্দা দ্বারা আবৃত হয় এবং কোষের মধ্যে নিউক্লিয়াসের সৃষ্টি করে। এবং নিউক্লিক অ্যাসিডগুলো নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। অর্থাৎ প্রোক্যারিওটিক কোষ থেকে পরবর্তীকালে কোষীয় উপাদান বা অঙ্গাণুগুলি নির্দিষ্ট পর্দা দ্বারা আবৃত হয় এবং তার একটি নির্দিষ্ট পর্দার অভ্যন্তরে অবস্থান করে। অর্থাৎ নিউক্লিয় পর্দা এবং কোষ পর্দার নিউক্লিয়াস সৃষ্টি হয় কোষের মধ্যে। তখন এই কোষকে আমরা বলবো ইউক্যারিওটিক কোষ। কি বলবো? ইউক্যারিওটিক কোষ। এইবার এই যে প্রাথমিক যে ইউক্যারিওটিক কোষটা সৃষ্টি হয়েছিল এই কোষটি ছিল সাধারণত এককোষী। মনে করা হয় প্রথম তৈরি হয়েছিল ভাইরাস। ভাইরাস সাধারণত এমন একটি জীব, ভাইরাসকে আমরা জীব বলবো না, ভাইরাসকে আমরা বলবো জীব এবং জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। এই ভাইরাস পরবর্তীকালে ক্রমবিবর্তনের দ্বারা সৃষ্টি করেছিল ব্যাকটেরিয়া। সেই সময় যেহেতু পৃথিবীতে কোনো রকম অক্সিজেন ছিল না, তাই সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলি সবই ছিল অবাতশ্বাসী, অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে এরা অন্যান্য উপাদানের উপস্থিতিতে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এইবার কিছু এককোষী ব্যাকটেরিয়ার দেহে ক্লোরোফিলের আবির্ভাব হলো। কিছু এককোষী ব্যাকটেরিয়ার দেহে
ব্যাকটেরিয়ার দেহে ক্লোরোফিলের আবির্ভাব ঘটল। ক্লোরোফিলের আবির্ভাব ঘটল ফলে কি হচ্ছে, যেহেতু ক্লোরোফিল আছে তাই এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারলো। কিসের মাধ্যমে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। এবং আমরা জানি সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে পরিবেশে মুক্ত অক্সিজেন নির্গত হয়। এইভাবে পরিবেশে প্রথম অক্সিজেনের আবির্ভাব ঘটল। এবার যখন পৃথিবীতে বায়ুমণ্ডলে যথেষ্ট পরিমাণে অক্সিজেনের আবির্ভাব ঘটল, তখন কিছু পরিমাণে ব্যাকটেরিয়া এই সমস্ত অক্সিজেনকে ব্যবহার করতে লাগলো। এইভাবে সবাতশোষী জীবের আবির্ভাব ঘটল। এবার কিছু জীব যারা ক্লোরোফিল পেল তারা সৃষ্টি করল উদ্ভিদকুল, আর যারা অক্সিজেনকে ব্যবহার করতে লাগলো তারা সৃষ্টি করলো প্রাণীকুল। একদিকে গেল উদ্ভিদ, একদিকে গেল প্রাণী রাজ্য, উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য। এবার এই সমস্ত উদ্ভিদ এবং প্রাণী এরা পরবর্তীকালে কোষ বিভাজনের দ্বারা এককোষী থেকে, উদ্ভিদ এবং প্রাণী উভয়েই এককোষী থেকে বহুকোষী জীবের সৃষ্টি করলো। এককোষী থেকে বহুকোষী জীবের সৃষ্টি করলো। তাহলে এইভাবে পৃথিবীর আবিষ্কার হয়েছিল এবং পৃথিবীতে জীবের আবির্ভাব ঘটেছিল। বলে রাখা ভালো, এখানে প্রথম জীবের আবির্ভাব ঘটেছিল সমুদ্রের জল। পরবর্তীকালে বিবর্তন বা অভিব্যক্তির দ্বারা এই সমস্ত সরল জীব, এই সমস্ত বিভিন্ন রকম সরল জীবগুলো ক্রমশ ধীর অর্থাৎ মন্থর কিন্তু একটি ক্রমান্বয় প্রক্রিয়া দ্বারা সরলতম অর্থাৎ সরলতম জীব থেকে জটিলতম জীবের সৃষ্টি করেছে, যেটাকে আমরা বলবো অভিব্যক্তি। তাহলে এটাই ছিল আজকে অভিব্যক্তি সম্পর্কে ধারণা। পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত জানব।